আজকে আমি তোমাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং এবং মজার ড্রামা নিয়ে চলে এসেছি। যেখানে আমাদের গল্পের হিরো তো কোমায় ছিল, কিন্তু অবাক করা বিষয় আমাদের নায়িকা তার সব মনের কথাই বুঝতে পারতো। ড্রামাটা একেবারে জোস। তাহলে চলো ড্রামাটা শুরু করি। ড্রামা শুরু হয় আমাদের গল্পের নায়িকা সিজিকে দেখিয়ে। সে তো আমাদের গল্পের হিরো শ্যানকে কিস করতে যাচ্ছিল, আর শ্যান তো আসলে কোমায় ছিল। কিন্তু অবাক করা বিষয়, জিজি তার মনের কথা শুনতে পাচ্ছিল। ও তো বলছিল আমার কাছ থেকে দূরে থাকো। জিজি তো অবাক হয়ে যায়, আরও ভাবছিল যাই হোক আমার তো এরকম করতেই হবে, আমি নোবেলের গল্প অনুযায়ী কোনো কিছুই করব না। সেখানে জিজি আমাদেরকে বলছিল এক রাতে হঠাৎ করেই আমার ঘুম ভাঙে আর আমি জানতে পারি আমি নোবেলের একটা ক্যারেক্টার, যেখানে আমি একজন সাপোর্টিং ক্যারেক্টার। আমি তো জানতে পেরেছি গল্প মোতাবেক আমার একটা হারিয়ে যাওয়া বোন আছে, যে আসলে গল্পের আসল ফিমেল ক্যারেক্টার। আর এই নোবেলের যে ভিলেন আছে সে তার সে বোনকেই ভালোবাসে, কিন্তু সে নোবেলের আসল নায়িকা রুয়ান্ত তাকে বড় ভাই মনে করত, আর সে তো সঙ্গে পছন্দ করত। এসব দেখার পর ভিলেন হানের তো অনেক বেশি রাগ হয়। আর হানের মন ভেঙে যাওয়ার পর ও যখন জিজিকে দেখে, ওর তো জিজিকে একেবারে রুয়ানের মতো মনে হয়। তারপর দেখা যায় গল্প মোতাবেক জিজি কোনো কারণে জেলে চলে যায়। তার জেল থেকে বের হওয়ার পরপরই তাকে হান প্রপোজ করে দেয়, আর সে জিজিকে তার মিথ্যা ভালোবাসা দেখাচ্ছিল। তারপর হান তো জিজিকে বিয়ে করার পর তাকে বরবাদ করে ফেলে, আরও হসপিটালেই মারা যায়। ও মারা যাওয়ার আগে হানুকে বলছিল, আমি তো সব সময় তোমার বোন রুয়ানকেই ভালোবাসতাম, তুমি শুধুমাত্র আমার জন্য সাবস্টিটিউট ছিলে, যার জীবনের মূল্য আমার কাছে কিছুই না। এরকম ভাবেই জিজি সবকিছু জানতে পারে। এখনও ভাবছিল আজকে সেদিন যেদিন হান আমাকে ড্রাগ দিয়েছিল, যাতে সে আমাকে নোবেলের আসল নায়ক সঙের সাথে রোমে পাঠাতে পারে, যাতে ও আমার রেপুটেশন খারাপ করতে পারে, তারপর ও আমাকে বরবাদ করে দিবে। এরকম ভাবে জিজি তো অনেক মাতাল হয়ে যায়, আর ও ভাবছিল যাই হোক আমি সেরকম ভাবে মরতে চাই না, তাই আমার সব কিছুই পরিবর্তন করতে হবে। তাই জিজি মাতাল হয়ে শ্যানের রুমে চলে আসে। সে কিছু বছর ধরেই কোমায় আছে। তার কার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সে আর জাগেনি, এরকম ভাবে কোমায় চলে গেছে। বর্তমানে ও তো শ্যানের অনেক কাছে ছিল আর ভাবছিল তুমি আমাকে বাঁচাতে পারো, কিন্তু শ্যান তো বারবার মনে মনে বলছিল তুমি আমার উপর থেকে সরো। কিন্তু ও তো শ্যানের কোনো কথাই শোনে না, ওকে কিস করতে শুরু করে, আর ও তো শ্যানকে জোর করে তার সাথে সবকিছুই করে ফেলে। শ্যান তো রেগেছিল আর ভাবছিল তুমি তো আমার ইজ্জতই লুটে নিয়েছো, আমি তোমাকে মেরেই ফেলবো। জিজি বলে আগে তুমি নড়াচড়া করো তারপর তো মারবে। জিজি ওকে টাচ করেছিল আর বলছিল সে কত বেশি হ্যান্ডসাম, তাছাড়া কত বেশি রিচও, আর ও তো আমাকে কন্ট্রোলও করতে পারবে না। আমি তো আসলে এত বেশি লাকি হয়ে গেছি, এখন আমি তো আমার ভবিষ্যৎ পাল্টে ছাড়বো। শ্যান তখনই বলছিল তুমি কোন প্ল্যান এবং প্লটিং করছো। তখন জিজি ভাবছিল তোমার জ্ঞান আসলে তো তুমি জানতে পারতে। 3 বছর পর তোমার যখন জ্ঞান ফিরবে তুমি তো আগুনে মারা যাবে, তখন তোমার সব প্রপার্টি সং পেয়ে যাবে। বর্তমানে ও তো শ্যানকে বলছিল তুমি একেবারেই চিন্তা করো না, আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব নিব, আর তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার খেয়াল রাখবো, কারণ এখন তো তোমার সব প্রপার্টি আমার, আমি তো অনেক বেশি হ্যাপি। ও তো খুশি হয়ে তাকে কিস করে, আরও ভাবছিল এখন আমার প্রথম কাজ হলো তার ওয়াইফ হওয়া। তারপর আমি তাদের সবার কাছ থেকে প্রতিশোধ নিব যারা আমার জীবনকে ট্রেজিক বানিয়েছিল। আমি তো সেই 3জনকে একদমই ছাড়বো না। জিজি তারপর সুন্দরভাবে ড্রেস আপ হয়ে যায়, তখনই দরজা খোলার আওয়াজ পাওয়া যায়। সেখানে শ্যান ভাবছিল আমি এখন দেখব তুমি কি করবে। তখনই সেখানে শ্যানের মা এবং শ্যানের 2জন নেফিউ চলে আসে। একজন ছিল হান আর আরেকজন ছিল সং। সং তো চিল্লাচ্ছিল তুমি আমার আঙ্কেলের রুমে কি করছো। জিজি সেখানে 2জনকেই দেখছিল আর ভাবছিল একজন আমার জীবন খারাপ করেছে, আরেকজন আমার রেপুটেশন খারাপ করেছে, আমার সে খারাপ জীবনের সব দায়ভার তাদের, আমি তাদের 2জনকেই ছাড়বো না। তখনই শ্যান বলছিল এখন কেন তুমি কিছু বলছো না, মনে হচ্ছে ভয় পেয়ে গেছো। সেখানে জিজি ভাবে আমি একদমই ভয় পাবো না, আরও বলছিল আমি শ্যানের বাচ্চার সাথে গর্ভবতী। আর ও তো শ্যানের মায়ের হাত ধরে বলছিল আমি শ্যানকে বিয়ে করতে চাই। তার এই কথা শোনার পর তারা সবাই তো শকটে চলে যায়। মা তো জিজ্ঞেস করে সত্যি। শ্যান তো মনে মনে বলছিল মা তুমি কি বুঝতে পারছো না সে মিথ্যা বলছে, মাত্র 5 মিনিটে সেই মেয়ে কিভাবে প্রেগনেন্ট হতে পারে। সেখানে জিজি তো অনেক বেশি কান্নাকাটির নাটক করছিল সবাইকে রাজি করানোর জন্য। শ্যান তো ভাবছিল সে নিজে জোর করে আমার সাথে সবকিছু করেছে আর এখন কান্নাকাটির ড্রামা করছে। শ্যানের মা তো ভাবছিল আমার ছেলে কোমায় চলে গেছে, আমি তো সব সময় ভেবেছি সে আর জাগবে না, কিন্তু এখন তো এই মেয়ে গর্ভবতী হয়ে গেছে, আসলে এটা অনেক ভালো একটা ব্যাপার। মা তাকে নাম জিজ্ঞেস করে, জিজিও তার নাম বলে। মা তো খুশি হয়ে ভাবছিল মেয়েটা কতই না সুন্দরী, এর মানে আমার নাতি ও নাতনিও অনেক সুন্দরী হবে। শ্যানের মা বলে ঠিক আছে আমি এই বিয়েতে রাজি। শ্যান মনে বলছিল মা তুমি এসব কি বলছো, আমি তো রাজি না।
জিজি ভাবছিল তুমি রাজি না হলে কি হবে, তোমার তো আমাকেই বিয়ে করতে হবে। তখনই হান বলে আমি রাজি না। জিজি ভাবছিল তুমি তো সবার সামনে আমাকে ইনসাল্ট করতে চেয়েছিলে, যাতে আমি ট্রাঙ্ক হয়ে সবার সামনে এরকম কিছু করব যা আমার করা একেবারেই উচিত হবে না। সবাই সেখানে আমাকে ইনসাল্ট করবে আর তুমি সবার সামনে ভালো সেজে আমাকে প্রোটেক্ট করবে। বর্তমানে ও তো হানকে জিজ্ঞেস করে তোমার কি সমস্যা। হান তো ভাবছিল আমি তো চেয়েছিলাম তাকে সঙ্গে রুমে পাঠাতে, যাতে রুয়ান দুজনকে একসাথে দেখে তার সাথে ব্রেকআপ করে ফেলে। আর আমার দ্বিতীয় প্ল্যানিং ছিল যদি এরকম কিছুই না হয় আমি তাকে সাবস্টিটিউট হিসেবে আমার কাছেই রাখবো, কিন্তু সে তো আমার আঙ্কেলের কাছেই চলে এসেছে তার ফায়দা উঠাতে। হান তো সেখানে সবাইকে বলে এখনো আঙ্কেলের জ্ঞান ফিরেনি, এখন বিয়ে করানো উচিত হবে না, আঙ্কেলের জ্ঞানের ফেরার জন্য অপেক্ষা করা উচিত। সেনের মা বলে কিন্তু সে এখন গর্ভবতী হয়ে গেছে, তার দায়িত্ব নেওয়া উচিত। সেখানে সং ভাবছিল যদি এই মেয়ে সত্যি গর্ভবতী হয়ে যায় তাহলে সব প্রপার্টি তো সেই পেয়ে যাবে। তাই হান এবং সং মিলে দুজনেই তার উপর অভিযোগ তুলছিল যে যদি গর্ভবতী হয়ও সে বাচ্চার বাবা আঙ্কেল নয়, তার গর্ভের বাচ্চা নিশ্চয়ই অন্য কারো। জিজি তো রেগেছিল আর ভাবছিল এখনই তারা আমার পেছনে পড়ে গেছে। জিজি বলে ডিএনএ পরীক্ষা করালেই সব জানা যাবে। সেনের মা তো বলে দেয় আমি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, সেই আমার পুত্রবধূ হবে, তাই তোমরা কিছু বলতে আসবে না। সেনের বাবাও তো রাজি হয়ে যায়। জিজি তো সেনের মায়ের অনেক প্রশংসা করে আর বলে আপনি বাইরে থেকে এবং ভেতর থেকে অনেক বেশি ভালো, আর আপনি চিন্তা করবেন না, আমি শ্যানের অনেক ভালো খেয়াল রাখবো আর অনেকগুলো বাচ্চাকে জন্মও দিব। শ্যানের মা বলছিল শ্যান আসলে অনেক বেশি লাকি, সে তোমাকে বউ হিসেবে পাবে, আর অসহায় শ্যান তো কিছুই করতে পারে না। শ্যানের মা বলে তুমি এখন থেকে শ্যানের সাথেই থাকবে, এতে তোমাদের ফিলিংস অনেক বেশি বেড়ে যাবে। তারপর তারা সবাই তো সেখান থেকে চলে যায়। যে ভাবছিল আমার সতর্ক থাকতে হবে, আমাকে অনেক বেশি পছন্দ করি আর তার হাত দিয়ে হার্ট শেপ বানায়। শ্যান তো মনে মনে রাগ দেখানো ছাড়া কিছুই করতে পারে না। তারপর দেখা যায় জিজি যখন বাইরে আসছিল হান আগেই তার জন্য অপেক্ষা করেছিল। ও তো হানকে জিজ্ঞেস করে আপনি এখানে। সেখানে হান তাকে বলে কি হয়েছে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? জিজি ভাবে তুমি একজন পাগল, তোমাকে ভয় না পেলে কাকে পাবো। জিজি বলে আপনি নিশ্চয়ই মজা করছেন, তাছাড়া আপনি তো আমার পরিবারের সিচুয়েশনের ব্যাপারে সবই জানেন। আমার বাবা হচ্ছে জুয়ারু এবং আমার মা তো অনেক বেশি উইক, আর আমার ভাই তো কোনো কাজেরই না। আমার তো আপনাকে ধন্যবাদ জানানো উচিত আমাকে এত ভালো একটা সুযোগ দেওয়ার জন্য। সেখানে হান বলে আমি তোমাকে এখানে আসার সুযোগ দিয়েছি আর তুমি আমাকে ঢিল বানিয়ে আমার আঙ্কেল পর্যন্ত পৌঁছে গেছো। জিজি বলে সবকিছু অ্যাক্সিডেন্ট ছিল, কেউ আমার ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মিশিয়েছিল, আমি একবার সে লোককে পাই, তারপর তো আমি তাকে ছাড়বো না, সে আমার সাথে যা করেছে তার ফল তো তাকে ভোগ করতেই হবে। সেখানে হান বলে এখন তোমার সতীত্ব নষ্ট হয়ে গেছে, তুমি তারপরেও কেন বিধবার মতো আমার আঙ্কেলের সাথেই থাকতে চাও। ও বলে তুমি এসব কি বলছো, আমার হাজব্যান্ড তো অনেক গভীর ঘুমে ঘুমাচ্ছে, এরকম না যে সে আর কখনোই উঠবে না, তুমি দেখো সে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, আর আমি ততদিনে তাকে অনেকগুলো কিউট কিউট মাঙ্কি দিয়ে দিব। সেখানে হান বলে আমি তোমার ভালোর জন্যই বলছিলাম, কারণ আমার আঙ্কেল হান এতটাও সিম্পল না যার সাথে তুমি পাঙ্গা নিতে পারো। যে ভাবছিল যদি আমি নোবেলের গল্প না জানতাম আমি সত্যি তার কথায় বিশ্বাস করে ফেলতাম, আর সে তো আমাকে বোকা বানিয়ে দিত। যে বলে তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমার হাজব্যান্ড যদি সারা জীবন আমার সাথে থাকে আমি ওর খেয়াল রাখার জন্য রাজি, আর আমার হাজব্যান্ড যদি মারাও যায় তারপরেও আমি তোমার আঙ্কেলের ওয়াইফ থাকবো। সেখানে হান বলে তুমি ডিসাইড করে নিয়েছো তুমি এই রেসে শেষ পর্যন্ত যাবে। জি বলে তোমার কথার মানে কি। হান তো ওর কাছে এসে সেখানে সিগারেটের ধোঁয়া ছাড়ে আর বলে তোমার আশেপাশে দেখা উচিত, তোমার কাছে আরো ভালো অপশন আছে। জি বলে শ্যানি আমার জন্য সব থেকে বেটার অপশন। হান বলে না, আমি তোমার জন্য সব থেকে ভালো অপশন। জি তো অবাক হয়ে ভাবছিল এসব কিছু কি চলছে, সে এত তাড়াতাড়ি তার আসল রং দেখিয়ে দিচ্ছে। নোবেলের প্লট কি চেঞ্জ হয়ে গেছে নাকি আমি তাকে রাগিয়ে দিয়েছি। ও তো হানকে বলে নিশ্চয়ই আপনি মজা করছেন। সেখানে হান বলে আমি যা চাই তা আমি পেয়েই ছাড়ি, আর আমি যদি সেটা না পাই তাহলে সেটা বরবাদ করে ছাড়ি। এই কথা বলার পর তো ও চলে যায়। জিজি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল আর ভাবছিল সে আসলে অনেক বড় বদমাইশ। তারপর ও যখন অনেক বেশি হ্যাপি হয় কিন্তু ভাবছিল যদি আমি বেঁচে থাকি তারপর তো এইসব ভোগ করব। ও তো শ্যানের বাবাকে নিষেধ করে দেয় আর বলে আমি শ্যানকে ছেড়ে কোথাও যাব না, এই টাকা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। শ্যানের বাবা তাকে বলছিল তোমার ভালোভাবে ভেবে দেখা উচিত, হতে পারে তার কখনোই জ্ঞান ফিরল না আর সে সবসময় কোমাই থাকবে, তুমি কি সারা জীবন এরকম ভাবেই কাটাতে চাও, ও যদি মারা যায় তুমি তো বিধবা হয়ে যাবে। জি বলে যাই হোক সে যতদিন জীবিত আছে আমি তার সব মোমেন্টেই থাকতে চাই, আর ভবিষ্যতের ব্যাপারে কে বা বলতে পারে, হতে পারে তার জ্ঞান ফিরে আসবে।
তখন বাবা বলে, আমি কি সত্যি তোমাকে বিশ্বাস করতে পারবো? জিজি বলে, হ্যাঁ অবশ্যই। তখন উনি বলছিল, 10 বছর আগে আমরা আমাদের বড় ছেলেকে হারিয়ে ফেলেছি, আর এখন শুধু আমাদের কাছে শ্যানি আছে। সে আমার এবং আমার ওয়াইফের জন্য লাইফ লাইন। চিচি তাকে প্রমিস করে, আমি তার অনেক ভালো খেয়াল রাখবো। শ্যানের বাবা তাকে বলে, আমাদের পুত্রবধূ হিসেবে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। সে চিচিকে কার্ড দেয় আর বলে, তোমার যা ইচ্ছা তুমি খরচ করতে পারো। চিচি হ্যাপি হয়ে ভাবছিল, আমি তো এক রাতেই বড়লোক হয়ে গেলাম। অন্যদিকে দেখা যায় সং এবং হান মিলে কথাবার্তা বলছিল। ওল্ড ম্যান তো রাজি হয়ে গেছে জিজিকে বাড়িতে রাখার জন্য, আর তারা তো শ্যানের সাথে তাকে বিয়ে করাতেও রাজি। সেখানে সং বলছিল, যদি সে মেয়ে সত্যি বাচ্চা জন্ম দিয়ে দেয় তাহলে সব প্রপার্টি তো সেই পেয়ে যাবে। সেখানে হান তাকে বলে, এসব কিছু সামলাতে আমি তোমাকে সাহায্য করব। অন্যদিকে ও তো শ্যানের রুমে চলে যায় রাতে ঘুমানোর জন্য। শ্যান তাকে বলছিল, তুমি আবারও আমার রুমে চলে এসেছ, তুমি কিভাবে এই রুমে আসলে? আমার মা এবং বাবা কি রাজি হয়ে গেছে তোমাকে এখানে রাখতে? এই সব কিছু কিভাবে সম্ভব? জিজি বলে, এখন তুমি খুশি হয়ে যাও, কারণ তুমি এখন বিবাহিত পুরুষ। তোমার তো খুশি হওয়ার কথা, আমার মতো এত সুন্দরী একজন ওয়াইফ পেয়েছ। তুমি তো এখন গোপনে হ্যাপি হতে পারো। তাছাড়া শ্যান, তুমি আমাকে বলো, তুমি কি সত্যি জ্ঞানে ফিরতে পারছো না, নাকি তুমি অভিনয় করছো? সেখানে শ্যান তাকে বলে, যদি আমি নিজের জ্ঞানে ফিরতে পারতাম, তুমি যখন আমার সাথে জোর করে সবকিছু করছিলে, আমি তোমাকে তখনই চড় মারতাম। জিজি ওকে বলছিল, আমি যদি তোমাকে টাচ করি তোমার কি কোনো রিয়াকশন হবে? ও তো সেখানে বারবার তাকে টাচ করছিল। শ্যানও সেখানে কিছুই ভাবে না, তাই ও তো চুপচাপ তার পাশেই শুয়ে পড়ে। জিজি ভাবছিল, হান কত অহংকারীদের মতো ঘুরে বেড়ায়। যদি শ্যানের জ্ঞান ফিরে আসে তাহলে হানের কি হবে? ও তো শ্যানকে বলছিল, তুমি জলদি জ্ঞানে ফিরো, না হলে 6 মাস পর তুমি আগুনে পুড়ে মারা যাবে। তখন তোমার প্যারেন্টসও অনেক বেশি আপসেট হয়ে যাবে, আর তোমার শোকে তারাও মারা যাবে। কিন্তু শ্যান তো কিছুই বলছিল না, তাই ও ঘুমিয়ে যায়। তখনই শ্যান ভাবছিল, এই মেয়ে শুধুমাত্র আমার জীবনে আসেনি, সে আমার মনের কথাও বুঝতে পারে। আর এখন সে বলছিল, আমি 6 মাস পর মারা যাব। তার মধ্যে কি ভবিষ্যৎ দেখারও শক্তি আছে নাকি? ও তো কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ করে সেখানে ঘুমের ঘরে জিজি তাকে টাচ করে। শ্যানের সেখানে কেন জানি অনেক ভালো ফিল হচ্ছিল, আর ওর রক্ত চলাচল তো অনেক বেশি বেড়ে যায়। আমরা তো দেখতে পাই জিজি নানা রকম ভাবে ঘুমাচ্ছিল। তারপর সকালে ও যখন ওঠে, ওকে শ্যান বলছিল, আমাকে হাক করো। জিজি হলো, কিন্তু ও তো শোনেই না। অন্যদিকে জিজি যখন বাইরে আসে, অনেকগুলো সার্ভেন্ট, তার জন্য অনেকগুলো জিনিস সদস্য, এই সব কিছু তুমি ডিজার্ভ করো। শ্যান আর হান বলছিল, সে তো আমাদের আন্টি হয়ে গেছে, আমরা তাকে একেবারেই টিকতে দিব না। তারপর সবাই তো খেতে বসে। শ্যানের মা তাকে বলছিল, তুমি তো গ্র্যাজুয়েশন শেষ করেছো, এখন তুমি কি কাজ করতে চাও? জিজি বলে, আমি পেন্টিং নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু অনেকগুলো কোম্পানিতে আমি জবের জন্য অ্যাপ্লাই করলেও কোনো জায়গায় কাজ পাইনি। তাই আমি অপেক্ষায় আছি, যাতে কোনো জায়গা থেকে হলেও আমি কাজ পাই। মা বলে, যদি এরকমই ব্যাপার হয় তুমি তোমার বাবাকে বলে দাও, শ্যানের বাবা তোমার জন্য একটা স্টুডিও ওপেন করে দিবে। তুমি তখন নিজের মতো কাজ করে অভিজ্ঞতা পেতে পারো। সিজি ভাবছিল, বড়লোক হওয়া কতই না মজার জীবন। হান তো নিচ থেকে তার পা টাচ করছিল, ও তো রেগে বারবার তার পা সরাচ্ছিল। হান তো বারবার একই রকম করছিল, ও তো রেগে যায়, ইচ্ছে করে চপস্টিক ফেলার নাটক করে, আর সেগুলো অনেক জোরে সে হানের পায়ের মধ্যে ঢুকিয়ে দেয়। হান তো সবার সামনে সেখানে চিল্লাতেও পারছিল না, আর এসব দেখে তো আমাদের নায়িকা অনেক বেশি মজা পাচ্ছিল। তারপরে সিনে দেখা যায় হাউসকিপার তাকে শেখাচ্ছিল কিভাবে শ্যানের শরীর মুছতে হবে, যাতে ও ভালোভাবে শ্যানের কেয়ার করতে পারে। জিজি তো হাউসকিপার থেকে সে কাপড় নিয়ে নেয় এবং নিজে কাজ করতে শুরু করে, আর এ চক্করে তার বডি টাচ করছিল। শ্যান তো ভাবছিল, তুমি কি আমাকে পরিষ্কার করছো নাকি আমাকে নিয়ে এনজয় করছো? শ্যানের কথা শুনে ও তাড়াতাড়ি করে তার হাত সরিয়ে ফেলে। হাউসকিপার এসব কিছু দেখে তো লজ্জায় পড়ে যায়, আরও বলছিল, আপনি শুরু করেন, আমি চলে যাচ্ছি, ডিস্টার্ব করব না। জিজি তো চিল্লাচ্ছিল, আপনি আমাকে একা রেখে যেয়েন না, তাও আবার তার কাছে। শ্যানোকে বলছিল, তোমার এখন ভয় পাচ্ছে? জিজি বলে, আমি তোমার কেয়ার করছি, তোমাকে বাঁচানোর কথা ভাবছি, আর তুমি আমার সাথেই ঝগড়া করছো। ততক্ষণে সেখানে হান আসে, ও বলে, তুমি এখানে কি করছো? সেখানে হান বলে, আমার মাধ্যমেই তুমি এখানে এসেছো আর এখন উড়ছো। জিজি বলে, আমি তোমার ব্যাপারে জানি, তুমি প্রথম আমার বিশ্বাস জিতার চেষ্টা করেছো, আর তারপর তুমি আমাকে ড্রাগ দিয়েছো। হান বলে, তুমি সবই জানো, এখন আমার আর ভালো ছেলে হওয়ার নাটক করতে হবে না। এ কথা বলে ও তার অনেক বেশি কাছে আসার চেষ্টা করে। জিজি ওকে বলছিল, আমি এখন তোমার আন্টি হই। হান তো সেখানে শ্যানকে দেখছিল আর ভাবছিল,
তাকে কোমায় থাকা অবস্থায় দেখতে ভালো লাগে। হান তো সেখানে মনে করছিল তার এক এন্ট্রিতে সবাই তার সামনে নত হয়ে যেত, আর হানেরও তো শ্যানের সামনে নত হতে হতো। তাই ও তো হানের প্রতি অনেক বেশি জেলাস হতো। কেন সবাই তার আঙ্কেলকে এত বেশি মূল্য দেয়, তাকে কেন নয়? বর্তমানে ও বলছিল তুমি তো এখন কোনো কাজেরই না। আর এখন হান তো সেখানে জিজিকে বলছিল আমি এখন আমার আঙ্কেলের সামনেই তোমার সাথে কিছু করব। আমিও দেখতে চাই আমার আঙ্কেল তোমাকে রক্ষা করতে পারে কিনা। তাছাড়া আঙ্কেলের সামনে সবকিছু করতে অনেক বেশি মজা লাগবে। জিজি তো চিল্লাচ্ছিল। হান বলে আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। জিজি বলে তোমার কি ভয় লাগছে না, যদি এখন তার জ্ঞান ফিরে আসে সে তোমাকে ছাড়বে না? হান বলে সে 2.5 বছর ধরে কোমায় আছে, তোমার কি মনে হয় সে এখন জাগবে? জিজি বলে শ্যানেরই অ্যাক্সিডেন্টের পেছনে আবার তুমি ছিলে না তো? সেখানে হান বলে তুমি আমার মুখ থেকে কথা বের করার চেষ্টা করছো। জিজি বুঝতে পারে সবকিছুর পেছনে ওই ছিল। জিজি তো সেখানে চিল্লাতে শুরু করে আর শ্যানকে বলছিল সেই তোমাকে মারার চেষ্টা করেছে। আর দেখো সে এখন তোমার ফিয়ন্সের সাথে কি করতে চাচ্ছে। তোমার উঠতে হবে, তুমি তাড়াতাড়ি ওঠো। হান তার মুখ চেপে ধরে আর বলে কোনো লাভই হবে না। আর সে জিজিকে হ্যারাস করার চেষ্টা করে। জিজি বারবার শ্যানকে ডাকছিল তোমার জাগতে হবে। ততক্ষণে শ্যানও সেখানে তার চোখ মেলে। জিজি শ্যানকে বলে তুমি জেগে গেছো। সেখানে হান বলে কোনো লাভই হবে না, মিথ্যা বলা বন্ধ করো। কিন্তু যখনই সেখানে শ্যানের চোখ খোলা দেখতে পায় ও তো অনেক ভয় পেয়ে যায় আর বলে সরি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে, আর জলদি করে পালিয়ে যায়। শ্যান তো সেখানে তার চোখ আবারও বন্ধ করে ফেলে। জিজি কান্না করছিল আর বলছিল তুমি কি মারা গেলে? না না, তোমার কিছুই হতে পারে না। জিজি সেখানে অনেক বেশি কান্না করছিল। তখনই শ্যান ওঠে আর বলে আমি আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। জিজি ওকে বলছিল হান তোমার এক চোখ দেখার পরই এত বেশি ভয় পেয়ে গেছে, পালিয়ে গেছে। শ্যান বলে আমি তো ঘুমিয়েছিলাম, তাহলে আমার রুমে কি হান এসেছিল? জিজি অবাক হয়ে ভাবছিল এর মানে সে ঘুমিয়েছিল, কিছুই শুনতে পায়নি, তাহলে তার এক চোখ কিভাবে খুললো? ততক্ষণে হান সেখানে সবাইকে নিয়ে চলে আসে। শ্যানের মা তো জিজিকে জিজ্ঞেস করে ওর কি জ্ঞান ফিরেছিল। জিজি বলে সে তার চোখ খুলেছিল, কিন্তু সে আবারও তার চোখ বন্ধ করে নিয়েছে। সেখানে ডক্টর তাকে চেক করে আর বলে হঠাৎ করে এরকম হয়েছে। আর শ্যানের অবস্থা এখনো আগের মতোই আছে। শ্যানের যে জলদি জ্ঞান ফিরবে এর কোনো গ্যারান্টি নেই। এসব শোনার পর তো শ্যান অনেক হ্যাপি হয়, কিন্তু ও ভাবছিল জিজিকে এখানে রাখার কারণে ও আবার ঠিক না হয়ে যায়। জিজি তার শাশুড়িকে বলে আপনি চিন্তা করবেন না, শ্যানের খুব শীঘ্রই জ্ঞান ফিরে আসবে। সবার যাওয়ার পর হান তাকে বলছিল তুমি এবার লাকি ছিলে তাই বেঁচে গেছো, কিন্তু পরের বার আমি তোমাকে আরো বড় সারপ্রাইজ দিব, তাই বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। জিজি বলে সময় আসলে দেখা যাবে। ও তারপর চলে যায়। জিজি তারপর ভাবছিল 3 দিন পর একটা এক্সিবিশন আছে। নোবেলের গল্প মোতাবেক হান আমাকে সেদিনই জেলে পাঠানোর ব্যবস্থা করেছিল যাতে ও আমাকে ফাঁসাতে পারে, কিন্তু এখন আমার এরকম কিছু করতে হবে যাতে ও তার কর্মফল নিজেই ভোগ করে। ও তাই শ্যানের সেক্রেটারিকে কল করে আর বলে আমি তোমার বসের ওয়াইফ, আর তাকে কিছু একটা করতে বলে। অন্যদিকে দেখা যায় জিজি তো অনেক টেনশনে ছিল। ও তো শ্যানের কোনো মনের কথাই বুঝতে পারছিল না। ও তো অবাক হয়ে শ্যানকে দেখছিল আর ভাবছিল ফোনের চার্জ শেষ হয়ে গেলে যেরকম ভাবে ফোনকে চার্জ দিতে হয় সেরকম ভাবে কি আমারও ওকে চার্জ দিতে হবে। এসব কিছু ভেবে ও তার জামা খোলে এবং তার বডি টাচ করে আর তার মনের কথা শোনার জন্য তার নেকে কিসও করে। ও তারপর শ্যানকে বলছিল এবার কিছু বলো, আমি তোমাকে চার্জ দিয়েছি, আর তুমি যদি কিছুই না বলো আমি ভাববো তুমি অন্য কিছু চাও। এসব বলে ও যখন তাকে কিস করতে যাবে তখনই পেছন থেকে শ্যান তাকে মেরে অজ্ঞান করে ফেলে। তারপরও জিজিকে কোলে নেয় আর বলে ফাইনালি আমাদের দেখা হয়েই গেল। ততক্ষণে সেক্রেটারি সেখানে চলে আসে। শ্যানের জ্ঞান ফিরে এসেছে দেখার পর তো সে হতবাক হয়ে যায়। আর সে তো জিজ্ঞেস করে বস আপনি ঠিক হয়ে গেছেন? ও বলে তুমি কি দেখতে পাচ্ছ না আমি বসে আছি? সেখানে শ্যান তাকে বলে যতদিন কার অ্যাক্সিডেন্টের ব্যাপারে ভালোভাবে ইনভেস্টিগেশন করা শেষ না হয় এ ব্যাপারে যাতে কেউ জানতে না পারে যে আমার জ্ঞান ফিরে এসেছে। সেক্রেটারি বলে আপনার ওয়াইফ আমাকে কাজ দিয়েছে। সেখানে শ্যান বলে আমার ওয়াইফ যা বলেছে তাই করো, আর তোমার আমারও একটা কাজ করতে হবে। সে যে আমাকে মেরেছো তাই না, তোমার জ্ঞান ফিরে এসেছে। শ্যান তো মনে মনে বলে তুমি কি আমাকে মারতে চাও? জিজি তো হ্যাপি হয়েছে আর বলে আমি তোমাকে ভালোভাবে চার্জ করতে পেরেছি। আর ও তো শ্যানকে বলছিল তুমি আমাকে ইগনোর করছিলে তাই তোমাকে জ্ঞানে ফেরাতে মানে তোমার কথা শুনতে আমার এসব কিছু করতে হয়েছিল। শ্যান বলে তুমি কি সত্যিই চাও আমার জ্ঞান ফিরে আসুক? জিজি বলে হ্যাঁ ওই কারণে। জিজির যাওয়ার পর তো শ্যান স্মাইল করছিল। তারপরে সিনে দেখানো হয় সকালে জিজি অনেক বেশি ক্লান্ত ছিল। শ্যান ওকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? জিজি বলে রাতে মশাগুলো অনেক বেশি কামড়েছে, তোমার বাড়ির মশাগুলোর কারণে আমি তো ঘুমাতেই পারিনি।
ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সারা রাত বারবার ও তো শ্যানকে টাচ করছিল। শ্যান তো সেখানে নিজেকে কন্ট্রোল করতে পারে না আর তাকে কিস করছিল। চিচি ঘুমের ঘরে তাকে মশা মনে করে থাপ্পড় মারে। তখন তো শ্যান আরো বেশি রেগে যায় আর তাকে আরো বেশি কিস করতে শুরু করে। বর্তমানে জিজি বিছানা থেকে ওঠে আর আয়নায় নিজেকে দেখছিল। ও নিজের গলায় দাগ দেখতে পায় আর বলছিল, আমি ঠিকই ছিলাম, অনেক বড় মশা আমাকে কামড় দিয়েছে। ও তো ভাবছিল মশাটা কত খারাপ, আর ও তো বাইরে চলে যায় আর শ্যান তো রেগেছিল। অন্যদিকে জিজি নিচে আসার পর আবারও হানকে দেখতে পায় আর রোহানকে বলছিল, তোমার কি কোনো বাড়ি ঘর নেই? অন্যের বাড়িতে সারাদিন ঘোরাফেরা করো। হান তার গলার চিহ্ন দেখে জিজ্ঞেস করে, তোমাকে কে বাইট করেছে? ও বলে, মশা। আর এতে তোমার কি? ও তারপর যখন চলে যাবে হান তাকে তার অনেক কাছে করে ফেলে। আর ও তো জিজিকে বলছিল, তুমি যদি আমাকে এরকম ভাবে প্রভোগ করো আমি তোমার সাথে এখানেই কিছু করতে পারি। জিজি তো অনেক বেশি রেগে যায় আর তার পায়ে মেরে চলে যায়। তারপরে সিনে ও তার শাশুড়িকে নিয়ে পেন্টিং এক্সিবিশনে গিয়েছিল। তখনই স্টাফ আসে আর বলে, আপনাদের যে পেন্টিং দেখতে ইচ্ছা করে দেখতে পারেন। সেনের মা জিজিকে বলে, তোমার পেন্টিং কোথায়? জিজি সেখানে একটা পেন্টিং দেখতে পায় আরও ভাবছিল, আমি তো সেক্রেটারিকে বলেছিলাম এই পেন্টিং সরাতে। এর মানে কি নোবেলের প্লটে যা হবে আমি তা বদলাতে পারবো না। তখনই পেছন থেকে হান আসে। সেনের মা ওকে বলে, তুমি এখানে? হান বলছিল, আমার তার পেন্টিং অনেক বেশি পছন্দ তাই দেখার জন্য এলাম। জিজি ভাবে সে আসলে অনেক বড় শয়তান। তারপর জিজি যখন কোথাও যাচ্ছিল মাস্কওয়ালা একটা ছেলের সাথে ওর ধাক্কা লাগে আর সেই তো আমাদের শ্যান ছিল। জিজি অবাক হয়ে তাকে দেখছিল আর টাচ করছিল আর ভাবে তার শরীরের টেক্সচার একেবারে আমার হাজবেন্ডের মতো আর তার ঠোঁটগুলো। কিন্তু ও তাকে সরি বলে চলে যায়। অন্যদিকে শ্যান তো ভিআইপি রুমে বসেছিল আর সে এক্সিবিশন দেখছিল। সেখানে সেক্রেটারি শ্যানকে বলে, বস আপনার ওয়াইফ আমাকে অনেকবার কল করেছে। শ্যান বলে, তাকে কল করতে দাও। সে অন্য কাউকে একটু বেশি বিশ্বাস করছে তাই তাকে প্রথম শিক্ষা দিতে হবে। অন্যদিকে জিজির পেন্টিং আনা হয়। ও তার শাশুড়িকে বলছিল এই পেন্টিং যাতে সে না কিনে, কারণ ও হানের জন্য কিছু একটা প্ল্যানিং করেছিল। তারপর দেখা যায় সেখানে হান তো বিডিং লাগিয়েছিল 5 মিলিয়ন টাকা। হান যখন সে পেন্টিং জিতে যাবে তখনই সেখানে শ্যান 10 মিলিয়ন টাকার বিডিং লাগায়। জিজি ভাবছিল আমার প্ল্যানিংই তো একেবারে খারাপ হয়ে গেল। তখনই দেখা যায় সেখানে পুলিশ চলে আসে পেন্টিং চেক করার জন্য। আর পুলিশ বলে, আমরা খবর পেয়েছি কেউ সাংস্কৃতিক গান চুরি করেছে আর সে গানগুলো নাকি পেন্টিং এর মধ্যেই লুকানো আছে, তাই আমাদের চেক করতে হবে। সেখানে শ্যান বলে, ঠিক আছে, আমি 10 মিলিয়ন টাকা দিয়ে পেন্টিং কিনেছি তাই যাতে পেন্টিং খারাপ না হয়, কিন্তু সে পেন্টিং সরানোর পরেও তো কিছু পাওয়া যায় না। সেখানে হান্ত বলছিল, এরকম কিভাবে হতে পারে? শ্যানের মা বলে, তুমি কেন এরকম রিয়াকশন দিচ্ছ? তোমার তো খুশি হওয়ার কথা। হান বলে, না, আমি তার জন্য চিন্তা করছিলাম। তখনই অন্য আরেকটা পেন্টিংকে চেক করা হচ্ছিল। সেটার পিছনে একটা ডকুমেন্ট পাওয়া যায় যেখানে প্রমাণ ছিল হানের কোম্পানি কিভাবে কর ফাঁকি দিয়েছে। জিজি অবাক হয়ে ভাবছিল, আমি তো অন্য কিছু লুকিয়েছিলাম, তাহলে এটা কি বের হলো? পুলিশ তো সেখান থেকে হানকে ধরে নিয়ে যায়। এসব দেখে তো জিজি অনেক বেশি হ্যাপি হয়ে যায়। ও তো শ্যানের কাছে গিয়ে ওকে ধন্যবাদ জানায় তার পেন্টিং এত বেশি দামে কেনার জন্য। আরও তো শ্যানকে তার স্যার নেমেও জিজ্ঞেস করে, শ্যানও মিথ্যা কিছু একটা বলে দেয়। শ্যানের মাও তো অবাক হয়ে শ্যানকেই দেখছিল আর তাকে তার অনেক চেনা পরিচিত মনে হয়। অন্যদিকে তারা বাড়িতে আসার পর সবাই কথাবার্তা বলছিল, তারা কখনো ভাবতেও পারেনি হান এত ফ্রড কোনো কাজ করতে পারে। তখনই সং আসে আর বলছিল তাকে এখনো পুলিশ ছাড়েনি, সে এখনো জেলেই আছে। শ্যানের মা বলে, এর মানে সে সত্যি ফ্রড করেছে। জিজিকে শ্যানের বাবা জিজ্ঞেস করে, তুমি কেন তোমার শাশুড়িকে তোমার পেন্টিং কিনতে দিলে না? জিজি বলে, কারণ আমি মায়ের জন্য আরো ভালো একটা পেন্টিং বানাবো। ততক্ষণে মেয়ের সেখানে স্যুপ নিয়ে চলে আসে আর বলে, ম্যাডাম স্পেশালি এই স্যুপ আপনার এবং আপনার হাজব্যান্ডের জন্য বানিয়েছে। সেখানে জিজি তো সেই স্যুপ পান করেছিল আর অন্যদিকে শ্যানও তো সেই স্যুপ খেয়ে নিয়েছিল। আসলে সেই স্যুপে তো ড্রাগ মেশানো ছিল, তাই ওর অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। আর অন্যদিকে জিজিও তো তার রুমে আসে, তারও তো অনেক বেশি খারাপ লাগছিল। ও তো শ্যানের কাছে এসে তার সাথেই শুয়ে থাকে আর ওকে টাচ করছিল। শ্যান তো সেখানে নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করেছিল। অন্যদিকে সকালে জিজির জ্ঞান ফিরলে ও তো অনেক বেশি রেখেছিল কালকে রাতে ও যা যা করেছে তা ভেবে। তখনই শ্যান তাকে বলে, পরের বার মাকে বলে দিও তোমাকে আর আমাকে যাতে এরকম ড্রিঙ্ক না খাওয়ায়। জিজি বলে, সেই স্যুপ তোমাকে মা খাইয়েছিল, তাহলে আমি তো মাকে কিছুই বলবো না, সে আপসেট হবে। কিন্তু সেই স্যুপ খাওয়ার পরেও তুমি আমার সাথে কোল্ড বিহেভ করেছো। ও তাকে চিমটি কেটে রেখে চলে যায়। জিজি রুম থেকে বের হওয়ার পর ভাবছিল, তুমি কতদিন আমার থেকে বাঁচবে?
আমি তোমার কাছে যাওয়ার কোনো না কোনো উপায় তো বের করবই। তখনই সেখানে তার শাশুড়ি চলে আসে আর বলে, আজকেই তুমি আর আমার ছেলে ম্যারেজ সার্টিফিকেট নিবে, আমি সবাইকে বাড়িতে ডেকে নিয়েছি। সেনের মা তো সবাইকে অ্যাম্বুলেন্স দিচ্ছিল। জিজি তাকে বলে, সেনের যে অবস্থা, ও কি ম্যারেজ সার্টিফিকেটের জন্য ছবি তোলাতে পারবে? মা বলে, তুমি চিন্তা করো না, আমি ফটোশপের মাধ্যমে তার চোখগুলো খুলে নিব। জিজি ভাবছিল আমার শাশুড়ির মাথায় কত বুদ্ধি। তখনই সেনের বোন জিয়াও সেখানে চলে আসে আর বলে, আপনি কিভাবে ভাইয়ের অনুমতি ছাড়া তাকে তার সাথে বিয়ে দিতে পারেন? জিজি বলে, মা সে তো ঠিকই বলছে, যদি একদিন তার জ্ঞান ফিরে আর সে আমাকে ওয়াইফ হিসেবে অ্যাকসেপ্ট না করে, সেটা তো একদমই ঠিক হবে না। মা বলে, তোমার এসব ব্যবহারে আমার তো মনে হচ্ছে তুমি সেনের জন্য আরো বেশি পারফেক্ট, আর আমি ঠিক মানুষকেই বাছাই করেছি। জিয়াও তো চিল্লাচ্ছিল আর তার মাকে বলছিল, মা সে তোমাকে বোকা বানাচ্ছে। সেনের মা উল্টো তার উপরেই চিল্লায় আর বলে, তুমি চুপ থাকো, তোমার বাবা এবং আমি আছি, সেনের বিয়ের সিদ্ধান্ত আমরাই নিতে পারবো। তারপর সার্টিফিকেটের জন্য ছবি তোলা হচ্ছিল। সেনকে তো ঘুমন্ত অবস্থায় বসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যখনই ছবি তোলা হবে ও তার চোখ খুলে ফেলে। সেনের মা তো সার্টিফিকেট দেখে অনেক বেশি হ্যাপি হচ্ছিল। সেখানে জিজি বলছিল, তারা কত সুন্দর এডিটিং করেছে, মনে হচ্ছে তার আসল চোখ। সেখানে মা বলে, তারা আমাকে বলেছে কোনো এডিট করতেই হয়নি, কারণ সে সত্যিই তার চোখ খুলেছিল। জিজি অবাক হয়ে যায় আর ভাবে নিশ্চয়ই তার খুব শীঘ্রই জ্ঞান ফিরে আসবে। ততক্ষণে মা সেখানে সার্ভেন্টদেরকে আসতে বলে, তারা তো জিজির জন্য অনেকগুলো উপহার নিয়ে আসে। সেখানে গাড়ির চাবি, কার্ড থেকে শুরু করে অনেক কিছুই ছিল। জিয়াও তো জেলাস হয়ে যায় আর বলে, মা তুমি তাকে এত কিছু দিচ্ছ? সেনের মা জিজিকে বলে, তুমি প্রত্যেক মাসে 30 মিলিয়ন টাকা পাবে, আর তুমি এখন কোম্পানির ওনার। জিয়াও তো আরো বেশি চিল্লাচ্ছিল আর বলে, মা তুমি তাকে আর কত কিছু দিচ্ছ? মা জিজিকে বলে, তার কথায় কোনো কান দিবা না। আর জিয়াও তো রেগে মেগে বলছিল, মা তুমি পরে পস্তাবে। সেখানে জিজি সেনের মাকে বলে, আমি সেনকে হসপিটালে নিয়ে যেতে চাই তার চেক আপ করানোর জন্য। অন্যদিকে জিয়াও বাইরে এসে সঙ্গে কল করে আর বলে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এই বিয়ে ভাঙতে পারিনি, তারা সার্টিফিকেট নিয়ে নিয়েছে, আর আমার তো সন্দেহ হচ্ছে সেনের জ্ঞান ফিরে আসবে। অন্যদিকে সং ভাবছিল, আন্টি এরকম ভাবে কোনো কিছুই বলে না, তার এসব কথা সত্য হতে পারে। অন্যদিকে জিজিতেও শ্যানকে বলছিল, বেবি তোমার নাকি খুব শীঘ্রই জ্ঞান ফিরে আসবে। শ্যান মনে মনে বলছিল, তুমি আমাকে বেবি বলবে না? ও বলে, না আমি আরো বেশি বলবো। তখন তো শ্যান ওকে বলছিল, তুমি যদি এরকমই করো আমি ওঠার পরে তোমাকে ডিভোর্স দিয়ে দিব। জিজি ওকে বলে, হতে হতে পারে তোমার জ্ঞান ফেরার পর তুমি প্রথম দেখাই আমাকে ভালোবেসে ফেলো, তখন তো তুমি ডিভোর্সের কথাই ভুলে যাবে। সেখানে শ্যানও তো তার কথায় স্মাইল করছিল। তারপর জিজি যখন শ্যানকে নিয়ে বের হয় তাকে চেক আপ করাতে নিয়ে যাবে এই কারণে, তখনই জিজির কাছে সং আসে আরও বলছিল, তুমি ভুলেই যাও যে আঙ্কেলের জ্ঞান ফিরবে। জিজি বলে, তুমি কেন ভয় পাচ্ছ? সং বলে, ভয় তো তোমার পাওয়া উচিত, কারণ তোমার গর্ভের বাচ্চা যদি সত্যি আঙ্কেলের না হয় তাহলে তুমি বাঁচবে না। এ কথা বলে ও চলে যায়। তারপর তারা যখন চেক আপ করে বাড়িতে যাচ্ছিল, জিজির সেখানে এরকম ফিল হয় কোনো গাড়ি তাদের পিছু করছে। সেখানেও বুঝতে পারে নিশ্চয়ই তারা সবাই বুঝতে পারছে শ্যানের জ্ঞান ফিরে আসতে পারে, তাই তাকে মারার পরিকল্পনা করা হচ্ছে। তাই ও ড্রাইভারকে বলে অন্য আরেকটা রাস্তা দিয়ে যেতে। শ্যানও সেখানে ড্রাইভারকে ইশারা করে, তাই ড্রাইভারও তার কথাই শোনে। সেখানে তারা যখন অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সামনে থেকে হান চলে আসে। ও তো সেখানে অ্যাক্সিডেন্ট করার জন্য এসেছিল। সিজি যখন দেখতে পায় সামনে থেকে গাড়ি আসছে, ও তো শ্যানকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে। এই চক্করে সেখানে দুইজনই আহত হয়ে যায়। জিজি সেখানে অজ্ঞান হয়ে যায়। শ্যান তাকে ধরে আর বলছিল, তুমি কেন এরকম করলে? হান তো অ্যাক্সিডেন্ট করার পর অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর স্মোক করছিল। তখনই শ্যান জিজিকে নিয়ে গাড়ি থেকে বের হয়। হান শ্যানকে এরকম অবস্থায় দেখে তো শকড হয়ে যায়। ততক্ষণে শ্যানের সব গার্ডেরাও চলে আসে আর বলে, বস। হান তো ভয়ে বলছিল, সরি আঙ্কেল, বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শ্যান বলে, এটা আবার কিরকম অ্যাক্সিডেন্ট? তুমি এখন মাত্র জেল থেকে বের হয়েছ, আর বের হওয়ার পরপরই আমাদের অ্যাক্সিডেন্ট করে দিয়েছ। হান বলে, আঙ্কেল আপনি জানতেন আমি জেলে ছিলাম, এর মানে অনেক আগে আপনার জ্ঞান ফিরে এসেছিল। শ্যান বলে, হ্যাঁ ভালোই, তুমি বেশি একটা বোকা না। এখন তুমি আমাকে বলো, তোমাকে এই সব কিছু করতে কে অর্ডার দিয়েছিল? আমার প্রিয় নেফিউ। সেখানে হান ভাবছিল, আমি সঙের ব্যাপারে তাকে জানাতে পারবো না। সেখানে শ্যান তার গার্ডদেরকে বলে, যতক্ষণ সে কিছু না বলবে তাকে মারতেই থাকো। তারপর শ্যান তার ওয়াইফকে নিয়ে বাড়িতে চলে যায়, হসপিটালে চলে যায়। তারপর তার ওয়াইফের খেয়াল রাখছিল। কিন্তু জিজির জ্ঞান ফেরার পর ও তো শ্যানের মাকে দেখতে পায়। শ্যানের মা বলে, তুমি অবশেষে জেগেছ। ও তার শাশুড়িকে শ্যানের ব্যাপারে জিজ্ঞেস করে। শ্যানের মা বলে, শ্যান এখন ঠিক আছে আর ওর তো জ্ঞানও ফিরে এসেছে।
চেঁচিয়ে কথা শোনার পরই তো শকটে চলে যায়। আরও ভাবছিল আমি কি খুব শীঘ্রই মারা যাব। সেনের জ্ঞান এত তাড়াতাড়ি ফিরে এসেছে, এখন ও কি জানি আমার সাথে কি করবে। সেখানে মা তাকে বলে, তুমি আসলে আমাদের জন্য লাকি স্টার, কিন্তু তোমার কি হয়েছে, তুমি কি ভাবছো? সেখানে জিজি বলে, মা আমি ভাবছিলাম সেনের এখন জ্ঞান ফিরে এসেছে, ও যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়। মা বলে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমাদের পরিবারের পুরুষেরা তাদের ওয়াইফের অনেক ভালো খেয়াল রাখে, সে তোমাকে মাথায় চড়ে রাখবে, এখন তুমি তাড়াতাড়ি করে তার কাছে চলো। অন্যদিকে সং তো বারবার হানকে কল করছিল, কিন্তু হান তার কল ধরে না। ও তো ভাবছিল হানের আবার কি হলো। তখনই সং এর কাছে আবারও সেনের মায়ের কল আসে। সে সংকে বলছিল, তুমি তোমার আঙ্কেলকে দেখার জন্য হসপিটালে আসো। এ কথা শোনার পর তো সং ভাবছিল আঙ্কেল হসপিটালে, এর মানে কি সে মারা গেছে। ও তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। অন্যদিকে শ্যানকে তার মা বলছিল, তুমি কেন আমাকে সংকে বলতে দিলে না যে তোমার জ্ঞান ফিরে এসেছে। শ্যান বলে, আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। মা তারপর জিজিকে ডাকে আর বলে, এ হচ্ছে জিজি, যাকে আমরা তোমার ওয়াইফ হিসেবে চুজ করেছি। শ্যান তো সেখানে তাকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়। আরও জিজিকে বলে, কি হয়েছে ওয়াইফ, তুমি কি আমার সাথে দেখা করবে না? জিজি তার হাত সরায় আর বলে, তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো। শ্যান বলে, আমি যখন আমার জ্ঞানে ছিলাম না তুমি আমার এত খেয়াল রেখেছো, আর এখন আমার জ্ঞান ফেরার পরপরই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, এরকম তো হতেই পারে না। জিজি ভাবে এর মানে তার আগের সবকিছুই মনে আছে, সে আমাকে এত সহজেই ছাড়বে না। মা তো শ্যানকে এবং জিজিকে অনেক কাছে বসিয়ে ফেলে আর বলে, তোমরা কেন দূরে দূরে আছো। সেখানে জিজি তো শ্যানকে দেখে ভয় পাচ্ছিল। অন্যদিকে শ্যান তো অনেক খুশি খুশি ভাবে হসপিটালে আসে, কিন্তু সে রুমে যাওয়ার পর ও তো হতবাক হয়ে যায়, কারণ শ্যান তো পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। জিজি সংকে দেখছিল আর ভাবছিল ওর মুখ তো দেখার মতো হয়েছে, আমার থেকেও বেশি খারাপ অবস্থা তো তার হবে। জিজি সংকে বলে, তুমি এখানে আসো, তোমার আঙ্কেলকে হ্যালো বলো। সং সামনে আসলে শ্যান তাকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা বলছিল। সং ভাবছিল আঙ্কেল কি জানতে পেরে গেছে সবকিছুর পেছনে আমি ছিলাম। সেখানে মা বলে, তোমরা একসাথে সময় কাটাও। জিজি বলে, মা আমিও তোমার সাথে যাব, কিন্তু শ্যান তাকে আটকে ফেলে। শ্যানের মা তো খুশি খুশি চলে যায়। তার যাওয়ার পর জিজি তার হাজবেন্ডকে অনেক বেশি প্রশংসা করেছিল আর শ্যানকে বলছিল, আমি যা যা করেছি তুমি প্লিজ তার জন্য প্রতিশোধ নিও না, আর তুমি যদি আমার প্রতি রেগে থাকো তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও। তার এই কথা শোনার পর তো শ্যান অনেক বেশি রেগে যায় আর তাকে কিস করার জন্য তাকে অনেক কাছে করে ফেলে। দুজনের কিস হবে তার আগে সেখানে ডক্টর চলে আসে। ডাক্তার এসব দেখার পর তো বলে, পেশেন্ট তো সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, তাই আর চেক আপ করার কোনো দরকার নেই। ডক্টর তো চলে যায়। তার যাওয়ার পরপর জিজিও তার উপর থেকে সরে যায়, কারণ ও তো অনেক লজ্জা পেয়েছিল। জিজি কোনো রকম ভাবে সেখান থেকে পালায়। শ্যান ভাবছিল, তুমি যাই করো আমার কাছ থেকে পালাতে পারবে না। অন্যদিকে সং এর কাছে তো রুয়ান আসে আর ওকে বলছিল, হান কোথায় চলে গেছে, তুমি তাকে খুঁজে বের করো। তাকে সং বলে, আঙ্কেল তার যেরকম অবস্থা করেছে মনে হয় না আমরা কখনো তাকে খুঁজে পাবো। তখনই জিজি আসে। রুয়ান জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? সং বলে, সে আমাদের আঙ্কেলের ওয়াইফ। জিজি তখন রুয়ানকে দেখে আরও ভাবছিল, এর মানে এটাই সে আমার হারিয়ে যাওয়া যমজ বোন। জিজি আমাদেরকে বলে সে এবং তার যমজ বোন একটা এতিমখানায় থাকতো। জিজি যখন ছোট ছিল ও একটা ছেলেকে বাঁচিয়েছিল, যাকে অনেকগুলো লোক কিডন্যাপ করার চেষ্টা করেছিল। তাই সে বাচ্চার প্যারেন্টস সিদ্ধান্ত নিয়েছিল তাকে অ্যাডপ্ট করবে, কিন্তু এই সুযোগ তার যমজ বোন নিয়েছিল আর তার সব ক্রেডিট সে নিয়ে নেয় এবং সেই পরিবারে চলে যায়। আর ছোটবেলার সে বাচ্চাটা আর কেউ নয়, হান ছিল। কিন্তু জিজির জায়গা চুরি করে ও তারপর হয়ে গিয়েছিল সে পরিবারের মেয়ে। জিজি দুই সব কিছু ইচ্ছে করেই করেছিল। বর্তমানে জিজি ভাবে, আমি তার কাছ থেকে আমার প্রতিশোধ নিয়ে ছাড়বো। জিজি রুয়ানের সাথে হ্যান্ডশেক করে এবং তাকে তার নাম বলে। রুয়ান তার নাম শোনার পর তো স্বপ্নে চলে যায়। রুয়ান তো রাতে ঘুমাতেই পারছিল না, ও তো স্বপ্নে দেখে হান সব জানতে পেরে গেছে যে রুয়ান তার জীবন বাঁচায়নি, জিজি বাঁচিয়েছিল। আর রুয়ান এত বছর ধরে তাকে মিথ্যা বলে এত বছর ধরে তার কেয়ার করাচ্ছিল। রুয়ান তো ভয় পেয়ে ওঠে আর ভাবছিল যে কোনোভাবেই হোক জিজিকে এখান থেকে তাড়াতে হবে, না হলে সবকিছু ফাঁস হয়ে যাবে। অন্যদিকে শ্যানকে ডাক্তার আস্তে আস্তে ব্যায়াম করতে বলছিল, কিন্তু ও তো ডাক্তারের কোনো কথাই শোনে না, সবকিছু অনেক তাড়াতাড়ি করছিল যাতে ও তাড়াতাড়ি করে বাড়িতে যেতে পারে। অন্যদিকে সং তো শ্যানের বাবার কাছে যায় আর তাকে বলছিল, গ্র্যান্ডপা এখন তো আঙ্কেল ঠিক হয়ে গেছে, তাই জিজির সাথে তার ডিভোর্স করিয়ে নেওয়া উচিত। সে তো আমাদের আঙ্কেলকে ডিজার্ভ করে না, কারণ সে অনেক সাধারণ একটা পরিবার থেকে বিলং করে। শ্যানের বাবা তো সেখানে সং এর কথায় চলে আসে, কিন্তু মা বলছিল, না, জিজি অনেক ভালো একটা মেয়ে।
তাই এরকম কিছুই করা যাবে না। তারপর রাতে যখন জিজি শুয়েছিল তার পেছন থেকে শ্যান এসে তার সাথেই শুয়ে পড়ে। জিজি বুঝতে পারে তার পেছনে কেউ আছে, ও তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাকে মারতে শুরু করে। এসব চিল্লাচিল্লির শব্দ পেয়ে আবার মা সেখানে চলে আসে, আর এরকম অবস্থা দেখে সেটা অনেক লজ্জায় পড়ে যায় আর চলে যায়। তাদের যাওয়ার পর জিজি তাকে বলে, তুমি এখানে কি করছো? তুমি যে গিয়ে গেস্ট রুমে ঘুমাবে। শ্যান ওকে ঝগড়া করে বলে, গেস্ট রুমে আমি কেন যাবো? এই রুম হচ্ছে আমার, আমি তো এই রুমেই ঘুমাবো। সেখানে জিজি বলে, ঠিক আছে তাহলে আমি গেস্ট রুমে যাচ্ছি। ও যখন রেগেমেগে বাইরে যায় তখনই তার কাছে তার বান্ধবীর কল আসে। তাই ও তার বান্ধবীর সাথে দেখা করার জন্য ক্লাবে চলে যায়। শ্যানও তো সেখানে চলে আসে। সেখানে জিজি তার সিনিয়র এবং বান্ধবীর সাথে বসেছিল। তার সিনিয়র তো হঠাৎ করে তাকে প্রপোজ করে ফেলে। জিজি তাকে নিষেধ করে। জিজি না করার কারণে তার সিনিয়র তার হাত ধরে ফেলে। এসব দেখার পর তো শ্যান অনেক বেশি জেলাস হয়ে যায়। আরও তো একেবারে জিজির কাছেই চলে যায়। সিনিয়র বলে, তুমি কে? শ্যান বলে, আমি তার হাজব্যান্ড, আর তাকে উঠিয়ে নিয়ে যায়। রুয়ান এসব দেখার পর তো অনেক জেলাস হয়ে যায়। আরও ভাবছিল সে তো আঙ্কেলের সাথে অনেক ভালো সম্পর্ক গড়ে তুলেছে। তারপর গাড়িতে সেখানে দুজনের মধ্যেই ঝগড়া হয়। শ্যান বলে, তুমি কি শুধুমাত্র টাকার জন্য আমাকে বিয়ে করেছো আর বাঁচার জন্য? ও তখন অ্যাডমিট করে নেয়, হ্যাঁ। শ্যান তো রেগেমেগে বাইরে চলে আসে আর ড্রাইভারকে বলে তাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসো। জিজি কান্না করছিল আর ভাবছিল সে এত বড় একটা পরিবারের হায়ার, আর আমি তো কিছুই না। আমি তাকে ফাঁসিয়ে বিয়ে করেছি, তাই আমাদের কোনো ফিউচার নেই। জিজি বাড়িতে আসার পর একেবারে তার রুমে চলে যায়। আর শ্যানও তো। মা এসব দেখার পর বুঝতে পারে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। শ্যানের মা শ্যানকে বলছিল, তুমি যদি জিজিকে ভালোবেসে থাকো তাহলে তাকে কনফেস করে ফেলো, না হলে সে তোমার মনের কথা বুঝতে পারবে না। তারপরের সিনে আমাদের একটা পার্টি সিন দেখানো হয়, যেখানে শ্যানের বোন শ্যানের একজন চাইল্ডহুড সুইটহার্টকে নিয়ে এসেছিল। সে মেয়ে তো জিজিকে প্যারেশান করার অনেক চেষ্টা করে। সে জিজির ওপর ড্রিঙ্ক ফেলবে তার আগে শ্যান তাকে তার কাছে করে ফেলে। জিজির হিলস পরার কারণে অনেক ব্যথা করছিল, তাই ও তার জন্য জুতা আনায় আর সবার সামনে তাকে সেটা খুলে পরিয়ে দেয়। এসব দেখার পর তো আশেপাশের সবাই অনেক জেলাস হচ্ছিল। শ্যান তার ছোটবেলার বান্ধবীকেও অনেক কথা শোনায়। শ্যান জিজির সাইড নিয়ে এত কথা বলছিল, ওর তো অনেক বেশি ভালো লাগে। তারপর শ্যান আর জিজি যখন একসাথে যাচ্ছিল তখনই সেখানে শ্যান সংকে দেখতে পায়। ও তো সামনে গিয়ে সংকে বলছিল, আমি শুনলাম তুমি নাকি আমার এবং জিজির সম্পর্ক খারাপ করতে চাচ্ছ, আর তুমি নাকি আমার বাবার সাথে ডিসকাস করেছো আমাদের ডিভোর্সের ব্যাপারে। সং তো জিজির ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলে। তাই শ্যান তো অনেক বেশি রেগে যায়, তাকে ঘুষি মারে। সবাই তো এরকম ব্যবহার দেখে পুরাই অবাক হয়ে যায়। তারপরে সিনে দেখা যায় শ্যানের বাবা জিজিকে ডাকে, তাকে অনেকগুলো টাকার চেক দেয় আর বলে, তুমি শ্যানকে ছেড়ে চলে যাও। এসব দেখার পর তো জিজি অনেক বেশি রেগে যায়। ও তো চেক নেয় এবং চেক যখন ছিঁড়তেই যাবে তার আগেই শ্যান সেখানে চলে আসে আর তার বাবাকে বলে, আমি জিজিকে ডিভোর্স দিব না। তার বাবা তাকে বলে, তুমি কি কোম্পানিকে চুজ করবে নাকি মেয়েকে? তুমি যে কোনো একটাই চুজ করতে পারবে। কিন্তু তারপরে ও শ্যান জিজিকেই চুজ করে। তার বাবা রেগে যায় আর বলে, তাহলে এখান থেকে চলে যাও। শ্যান বলে, ওয়াইফ চলো, আর তাকে নিয়ে চলে যাচ্ছিল। সেখানে তারা দুজনেই অনেক বেশি হ্যাপি ছিল, কারণ দুজনেই দুজনকে চুজ করেছে। তারপর রুমে যাওয়ার পর শ্যান ওকে বলছিল, ওয়াইফ তুমি তো চেকটাকে ছেড়েই ফেলেছো, মনে হচ্ছে এই টাকা তোমার চাই না। জিজি বলে, এটা আমি আঠা দিয়ে লাগিয়ে মনে হচ্ছে টাকা তুলতে পারবো। সেখানে শ্যান বলে, তুমি যদি আমার ওয়াইফ থাকো তাহলে তুমি আরো বেশি টাকা পাবে। জিজি বলে, ও আচ্ছা। তখন ও তাকে কার্ড দেয় এবং তাকে যখন কিস করতেই যাবে ততক্ষণে সেক্রেটারি এসে দুজনকেই ডিস্টার্ব করে ফেলে। সেক্রেটারি শ্যানকে বলে, আপনার ওয়াইফ আমাকে আরেকটা কাজ দিয়েছিল আপনার অ্যাক্সিডেন্টের ব্যাপারে খোঁজ নিতে। শ্যান বলে, ও আচ্ছা, সে আমাকেও সাহায্য করতে চায়, ঠিক আছে, তাকে গোয়েন্দা হিসেবে আমার নাম্বার দিয়ে দাও, আমি যাব তার সাথে দেখা করতে। তারপর জিজি তার সাথে চলে যায় সে অ্যাক্সিডেন্টের ব্যাপারে ডিসকাস করার জন্য। জিজি প্রথমে সেখানে তাকে চিনতে পারে না, কিন্তু ও তার মনের সব কথাই সেখানে শুনতে পাচ্ছিল। জিজি সেখানে তার বোন রুয়ানকে দেখতে পায়, তাই ওর মাথার মধ্যে আরেকটা আইডিয়া আসে। তাই ও তো ইচ্ছে করে সেখানে শ্যানকে কিস করেছিল, আর রুয়ান সেখানে তাড়াতাড়ি করে সেসব ভিডিও করে নেয়, কারণ এটা যে শ্যান ও তো আর জানতো না। অন্যদিকে বাড়িতে আসার পর তো ও তার হাজবেন্ডের ওপর অনেক রাগ দেখাচ্ছিল, কারণ সে গোয়েন্দা সেজে সেখানে গিয়েছিল। সেখানে সেক্রেটারি বলে, বস আপনি যদি আপনার ওয়াইফকে রাজি করাতে চান তাকে অনেকগুলো টাকা দেন। শ্যানও সেরকমই করে। তারপরের দিন রুয়ান শ্যানের মায়ের সাথে দেখা করতে আসে আর বলে, আমি আপনাকে কিছু পিকচার এবং ভিডিও দেখাতে চাই। আর সে শ্যানের মাকে সে রাতের সব ভিডিওগুলো দেখিয়ে ফেলে। শ্যানের মা তো ভিডিও দেখা মাত্রই সব বুঝতে পারে যে এটা তার ছেলে, তাই সে তো সেই ছবি তার ফোনেও ট্রান্সফার করছিল।
আর এসব দেখার পর তো অনেক হ্যাপিও হয়। সেনের মা তো সেখানে রুয়ানের ফোন থেকে সব ভিডিও ডিলিট করে দেয় আর বলে, আমার পুত্রবধূর বিরুদ্ধে কোনো গুজব ছড়াবে না, আর সে তাকে বলে না যে সেটা শ্যান ছিল। অন্যদিকে দেখা যায় সিজি তার সৎ বোনকে ফাঁস করানোর জন্য যেসব প্ল্যানিং করেছিল সব প্ল্যানিং সফল হয়। রুয়ানের দত্তক নেওয়া পরিবার জানতে পেরে যায় ছোটবেলায় হানকে আর কেউ নয়, জিজিই বাঁচিয়েছিল। রুয়ানের আসল চেহারা সেখানে সবাই দেখতে পায়। আর রুয়ানের বিরুদ্ধে সব প্রমাণও তো সবাইকে দেখিয়ে দেওয়া হয়েছিল। সেখানে রুয়ান তো সবকিছুর জন্য জিজিকে দোষারোপ করে, কিন্তু শ্যান তার ওয়াইফকে নিয়ে চলে যায়। অন্যদিকে তারা দুজনেই জানতে পারে তারা প্যারেন্টস হবে, তারা তো অনেক বেশি হ্যাপি ছিল। শ্যানের বাবাও সেখানে জিজির কাছে ক্ষমা চায় সবকিছুর জন্য, সে তাকে ভুল বুঝেছিল এবং বারবার টাকা অফার করেছে। এই কারণে তাদের ফ্যামিলি আসলে বলতে গেলে অনেক বেশি হ্যাপি ছিল। অন্যদিকে সংকে দেখানো হয়, এসব দেখে তো ও অনেক বেশি জেলাস হয় আর সেখানে শ্যানকে মারার পরিকল্পনা করে। কিন্তু ও তো সেখানে কিছুই করতে পারে না। শ্যান এবং জিজি তার সামনে চলে আসে। সেখানে সং তার আঙ্কেলকে বলছিল, আমি যদি কোনো প্রপার্টি না পাই তাহলে অন্য কেউ এই প্রপার্টি পাবে না। সেখানে সং বলছিল, আমার প্যারেন্টস যখন ছোটবেলায় মারা গিয়েছে তারপর থেকে আমি আপনাকে পছন্দ করতাম না, কারণ সব প্রপার্টি কেন আপনি পাবেন, সবকিছু আমার বাবার ছিল। শ্যান তাকে বোঝানোর চেষ্টা করে আমরা সুন্দরভাবে জীবন কাটাতে পারি, তাছাড়া প্রপার্টিও অনেক বেশি আছে, আমরা সবকিছু ভাগ করে নিতে পারি। সেখানে ও সবকিছু বুঝতে পারে, শ্যানকে বাইরে যেতে বলে। শ্যান আর জিজি তো বাইরে চলে যায়, কিন্তু সেখানে সং সুইসাইড করে। এসব দেখার পর তো সং এর গ্র্যান্ডপা এবং গ্র্যান্ডমা অনেক বেশি কান্না করে। তারপর আমাদের কিছু মাস পরে সিন দেখানো হয় যেখানে শ্যানের এবং জিজির বেবি হয়েছিল, মানে যমজ বেবি। শ্যানের প্যারেন্টস তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বাচ্চাদেরকে নিয়ে খেলতে শুরু করে। আর শ্যান তো সেখানে জিজিকে প্রপোজ করেছিল। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।